ফের এক ভয়ঙ্কর ঘটনায় কেঁপে উঠল বাংলাদেশ। আজকে ঢাকার মিরপুরে 6জন এনসিপির নেতা নেত্রীর উপর ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে। এনসিপি মানে বাংলাদেশের ছাত্র নেতাদের দ্বারা তৈরি যে রাজনৈতিক দল, সেই দলের 6জন নেতা নেত্রীকে এবার টার্গেট করা হয় ঢাকার মিরপুরে। এবং এই ঘটনার পর নিঃসন্দেহে বাকি ছাত্র নেতারাও কিন্তু আতঙ্কিত, কারণ কিছুদিন আগেই বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদিকে বাংলাদেশেই কিন্তু গুলিবিদ্ধ হতে হয়। এরপরে আমরা দেখেছিলাম আরো এক ছাত্রীকে হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। এবং আজকে একসঙ্গে 6জন নেতা নেত্রীকে টার্গেট করা হয় মিরপুরে, জনবসতিপূর্ণ একটি এলাকায়। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সরকার কিছু না পেয়েই পুরো দায়টি আওয়ামী লীগ, বিএনপি এবং যত বিরোধী রাজনৈতিক দল আছে তাদের উপরে চাপানোর চেষ্টা করেছে। এবার দেখুন, বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, সমর্থক যারাই ছিল তাদেরকে কোনো কারণ ছাড়াই, অভিযোগ ছাড়াই দিনের পর দিন জেলে বন্দি করে রাখা হয়েছে। বর্তমানে যেভাবে এক্সট্রিমিস্টরা বাংলাদেশে দখল নিয়েছে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আওয়ামী লীগের কোনো সমর্থক বাইরে এসে ছাত্র নেতাদের যে দল, সেই দলের 6জনের উপর হামলা করবে, এ মনে হয় কোনো পাগলেও বিশ্বাস করবে না। তাহলে এই হামলা চালালো কারা? কারা বাংলাদেশের এই ছাত্র নেতা নেত্রী এবং এই রাজনৈতিক দলকে টার্গেট করছে? এটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এবং আমার দৃঢ় বিশ্বাস তারা আজকে না হোক কাল ফের একবার ভারতের দিকেই আঙুল তুলবে, কারণ তাদের কাছে কোনো গোয়েন্দা রিপোর্ট থাকে না, কোনো গোয়েন্দা তথ্য থাকে না। তাদের পুলিশ, তাদের র্যাব, তাদের সেনাবাহিনী সামগ্রিকভাবে ব্যর্থ হয়ে যায় এই ঘটনাগুলোতে। এবং কোনো কিছু না পেয়ে তারা শুধুমাত্র উস্কানিমূলক কথাবার্তা বলতে গিয়ে ফের ভারতকেই দায়ী করবে কোনো না কোনো দিন এই ধরনের ঘটনায়। আপনারা 100% নিশ্চিত থাকুন। এবার আজকের দিনে দাঁড়িয়ে এই ছাত্র নেতাদের উপর আক্রমণ করা, কোথাও গিয়ে কি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে? মানে সাধারণ মানুষ কি এই ছাত্র নেতাদের এই ঔদ্ধত্য এবং আমরা যা পারি যা ইচ্ছা করে নেব এই মানসিকতা থেকে কি বিরক্ত? আমি শেষ দুদিন ধরে একাধিক ভিডিওতে কিছু ফুটেজ, কিছু বাইট দেখিয়েছি বাংলাদেশের সাধারণ মানুষের, যে এই ছাত্ররা কথায় কথায় অবরোধ করছে, বন্ধ করছে, মারপিট করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়। এতে কি বাংলাদেশের সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে? সত্যি কি এরা সাধারণ মানুষের প্রতিনিধি হওয়ার যোগ্য? এরা কি রাজনীতিবিদ হয়ে দেশ চালানোর উপযুক্ত? এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু বাংলাদেশের অন্দরমহলে বিভিন্ন মানুষ ইতিমধ্যেই তুলতে শুরু করে দিয়েছেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। যে ভারতকে কথায় কথায় এরা গালাগালি দেয়, সেই ভারতের থেকে যদি পেঁয়াজ নেওয়া বন্ধ হয়ে যায়, তাহলে পেঁয়াজের দাম 300 টাকা ছাড়িয়ে যাবে প্রতি কেজিতে। দুধ, ডিম, সমস্ত প্রয়োজনীয় সামগ্রীর উপর, এমনকি চালের উপরও তাদের ভারতের উপর নির্ভর করে থাকতে হয়। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ক্রমাগত ভারতকে উস্কানি কেন দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ প্রতিনিয়ত করেছেন। এবং শেষ 2-3 দিনে আমি একাধিক ফুটেজ দেখিয়েছি, যেগুলোতে আমার কথার সঙ্গে আপনারা বুঝতে পারছেন কি অবস্থা বাংলাদেশের বর্তমানে আছে। পাশাপাশি যে ভারতকে তারা হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, সেই ভারত ভিসা অফিস বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশিরা কার্যত বিপদে পড়েছেন, কারণ তারা চিকিৎসার জন্য আর ভারতে আসতে পারছেন না। তাই নিয়েও কিন্তু ক্ষোভ চরম মাত্রায় গিয়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা এতটাই ডেসপারেট হয়ে গেছেন ছাত্র নেতারা, যে তাদের একাধিক সহকর্মী, তাদের একাধিক নেতা নেত্রী আজকে মৃত্যুর মুখোমুখি ঢলে পড়ছেন। অথচ তারা কিন্তু এই পুরো বিষয়টিকে পাশ কাটিয়ে জিহাদিপনা দেখাতে ব্যস্ত হয়ে উঠেছেন। কিন্তু আজকে একসঙ্গে 6জনের উপর এই প্রাণঘাতী হামলা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে, যে বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু হচ্ছে যা টের এই মোহাম্মদ ইউনূসও পাচ্ছেন না, তাদের দেশের গোয়েন্দা দপ্তরও পাচ্ছেন না, এবং আইন প্রশাসনও সামগ্রিকভাবে কার্যত ভেঙে পড়েছে। পাশাপাশি আমি বেশ কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে ভাবিত মানে এই ধরুন, হঠাৎ করে কিছু ঘটনা ঘটলে প্রথম কলকাতার অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়, ডেইলি স্টারকে টার্গেট করা হয়, ভারতকে টার্গেট করা হয়। এর আসল মাথাটি কে?
বাংলাদেশের সোকল্ড তো কোনো নেতা নেই, মানে মোহাম্মদ ইউনূস কোনো জ্বালাময়ী ভাষণে 1000 লোক জড়ো করে প্রথম কলকাতার অফিসকে জ্বালিয়ে দেবেন সেই সম্ভাবনাও তৈরি হয় না। এবার দেখুন, বাংলাদেশের কোনো ঘটনা ঘটলেই দুই সাংবাদিক বিদেশে বসে জামাতিদের উস্কাতে শুরু করেন, ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য। ওসমান হাদির মৃত্যুর পর আমি এদের কিছু স্ট্যাটাস আপনাদের দেখাতে চাইছি। আপনারা বলুন, কোনো সভ্য দেশের সভ্য নাগরিক কোনো মৃত্যুতে শোকার্ত অবস্থায় এই ধরনের স্ট্যাটাস কি দিতে পারেন? পিনাকি ভট্টাচার্য এই এই পার্টিকুলার ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে লিখেছেন, ভারতীয় দালালদের আস্তানা বাংলাদেশে রাখবো না। মারা গেলেন ওসমান হাদি, তাকে কারা মারলেন কেউ জানে না, ভারতের গোয়েন্দারা এই বিষয়ে ইনভলভ, এইরকম একটা দাবি পিনাকি ভট্টাচার্যের মতো কিছু নাগরিক উস্কে দিলেন, সমাজ মাধ্যমে ভাসিয়ে দিলেন। আর বাংলাদেশের কিছু মানুষ যারা ঠিক ভুল কোনটা ঠিক কোনটা ভুল বুঝতেই পারে না, তারা এই প্রোপাগান্ডাতে পার্টি দিয়ে প্রথম আলোর অফিস ভাঙচুর করলেন। অথচ যিনি এই প্রথম আলো অফিস ভাঙচুর করা ডাকটি দিলেন তিনি বসে আছেন বিদেশে, তার বিপক্ষে আইনত কোনো ব্যবস্থা নেওয়ার মতো পরিস্থিতি নেই। শুধু পিনাকি ভট্টাচার্য নয়, ইলিয়াস কি লিখছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রাম বন্দর আগুন জ্বালিয়ে দাও। এই যে দুই জায়গায় আগুন জ্বালানোর কথা বলা হয়েছে, এগুলো কিসের সম্পত্তি, কাদের সম্পত্তি এবং এগুলোর মালিক কারা? এগুলো বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় তৈরি এই ইনফ্রাস্ট্রাকচার গুলো। এমনকি যে দুটো জায়গাতে আগুন জ্বালানোর কথা বলা হয়েছে সেগুলোর ইন্টারন্যাশনাল একটা ভ্যালু আছে। শাহজালাল বিমানবন্দরে শুধু বাংলাদেশিরা ওঠানামা করছেন সেটা নয়, এই জায়গা ইন্টারন্যাশনাল করিডোর হিসেবে ব্যবহার করা হয় যে কোনো দেশের বিমানবন্দর, এবং চট্টগ্রাম বন্দর একটা দেশের ব্যবসায়ী একটা ঘাঁটি তৈরি করার মূল জায়গা। এই দুটো জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া মানে আপনি বাংলাদেশের মেরুদণ্ড ইচ্ছা করে ভেঙে দিচ্ছেন, যখন আপনার দেশের অর্থনীতি সম্পূর্ণ তলানির দিকে ঠেকেছে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে এদের কিন্তু বৃহত্তর কোনো পরিকল্পনা আছে। শুধুমাত্র ভারতের বিপক্ষে এরা লড়াই করতে চাইছে তা নয়, এরা কিন্তু নিজের দেশকেও প্রতিনিয়ত শেষ করছে এই ধরনের কথাবার্তা বলে। তা বাংলাদেশের মানুষরা বুঝতে পারছেন না। ইলিয়াস হোসেন ফেসবুকে লিখেছিলেন সেদিন, প্রথম আলোর একটা ইটও যেন না থাকে। ওসমান হাদির মৃত্যুর সঙ্গে প্রথম আলোর কি সম্পর্ক? শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা হয়েছে বলে একটা সংবাদপত্রের অফিস জ্বালিয়ে দিতে হবে? একই একবিংশ শতকের কোনো মুক্তমনা স্বাধীন দেশে হতে পারে? জানা নেই। পরবর্তীকালে তিনি লিখছেন, সবাই প্রথম আলোয় আসেন, অর্ধেক কাজ শেষ, বাকিটা আপনারা করেন। মারা গেছেন ওসমান হাদি। ওসমান হাদির নাকি স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ গড়া, আর ওসমান হাদির মৃত্যুর দিন 5 মিনিট অন্তর ইলিয়াস নামক এই ভদ্রলোক ফেসবুকে এই ধরনের স্ট্যাটাস দিয়ে সাধারণ মানুষকে জড়ো করে এই রকম দেশের ধ্বংসস্তূপ দেশকে পরিণত করলেন। তিনি লিখছেন, প্রথম আলো ডান, ডেইলি স্টারে আসেন, ভারতের আস্তানা এদেশে থাকতে দেওয়া হবে না। প্রথম আলো বাংলাদেশের সংবাদপত্র, ডেইলি স্টার বাংলাদেশে চলে। এখানে ভারত কোথা থেকে এলো বুঝতে পারছেন? মানে ভারতের নাম করে চট্টগ্রাম বন্দর জ্বালাও, ভারতকে হুঁশিয়ারি দিতে শাহজালাল বিমানবন্দর জ্বালাও, প্রথম আলোর অফিস জ্বালাও, ডেইলি স্টারের অফিস জ্বালাও। এতে কি ভারতের ক্ষতি হচ্ছে? এতে এদের কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ হচ্ছে, যা বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পারছেন না। এটা মাথায় রাখবেন। পাশাপাশি তিনি লিখছেন, ডেইলি স্টার ডান, ওয়েল ডান বয়েজ। তিনি বসে আছেন কিন্তু বিদেশে, তিনি বসে আছেন লন্ডনে, আর বাংলাদেশের মানুষ বাংলাদেশেরই টাকায় তৈরি একাধিক ইনফ্রাস্ট্রাকচারকে গুড়িয়ে দিচ্ছেন। ইলিয়াস হোসেন আবার লিখছেন, প্রথম আলোকে বাঁচাতে ওদের অফিসের সামনে সেনাবাহিনী আসলে ওদেরকে উচিত জবাব দেওয়ার অনুরোধ রইল। সেনাবাহিনীকে জবাব দিচ্ছেন বাংলাদেশের মানুষ, একজন লন্ডনে বসে উস্কানিমূলক কথাবার্তা দ্বারা সেটাকে নিয়ন্ত্রণ করছেন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন কত বৃহত্তর চক্রান্ত বাংলাদেশকে কেন্দ্র করে এখন হচ্ছে। পিনাকি ভট্টাচার্য সেদিনই লিখেছিলেন, শোককে শক্তিতে পরিণত করুন, ধ্বংস নয় ধৈর্য ধরুন, শান্তি থাকুন। হাদির মরদেহ এখনো আসেনি দেশে, সারা দেশের মানুষ শোকাহত। আমরা ফ্যাসিস্টদের আস্তানা রাখবো না বাংলাদেশে। একটা দীর্ঘ রাজনৈতিক লড়াই, বিজয়ের লক্ষ্যে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নিন, সেটাই হবে হাদির প্রতি সর্বোচ্চ সম্মান। ইনকলাব জিন্দাবাদ। ফ্যাসিস্ট কোথায়? 1 বছরে ফ্যাসিস্ট যাদের বলা হচ্ছিল তারা তো দেশে নেই। ওসমান হাদিকে তাও কি তারা বাঁচাতে পারলেন?
এই ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস ফ্রান্সে বসে লিখে যাচ্ছেন এই পিনাকি ভট্টাচার্য। ইলিয়াস আবার লিখছেন যে প্রথম আলো ডান, ডেইলি স্টারে চলে আসুন, ভারতের আস্তানায় দেশে থাকবেন না, শাহবাগে সবাই এখানে চলে আসুন। অর্থাৎ আমি আপনাকে এই ধরনের 100টা স্ট্যাটাস আপনি দেখিয়ে দিতে পারি শেষ 1 বছরে, যেখানে বিদেশ থেকে বসে বাংলাদেশের রাজনীতিকে কন্ট্রোল করা হচ্ছে এবং বাংলাদেশিরা শুধুমাত্র পাতা ফাঁদে পা দিয়ে যাচ্ছেন। আরো একটা ছবি আপনাদের আমি দেখাই এবং বুঝতে পারবেন কিভাবে মার্কিন ডিপ স্টেটের ষড়যন্ত্র বাংলাদেশের রক্তে বয়ে গেছে। যে ভদ্রলোকের ছবি আপনারা দেখছেন তার নাম জন ড্যানিলোভিচ। তিনি মার্কিন কূটনীতিবিদ, কিছুটা ওই ডোনাল্ড লুইয়ের মতো রেজিম চেঞ্জ স্পেশালিস্ট। তিনি বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশে গিয়ে এসে মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন, ইলিয়াস হোসেনের সঙ্গে লন্ডনে দেখা করেন এবং এর সঙ্গে দেখুন জামাতের প্রধান নেতা, তারও কিন্তু ছবি আমরা দেখতে পাচ্ছি, আমির শফিকুর রহমানের। তাকে ইন্টারভিউতে কিছুদিন আগেও একটি প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। তিনি যেটা বলেছিলেন আপনারা শুনুন, দেয়ার ইজ এ পারসিভড নিড ফর দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট টু ট্রিট ফর্মার প্রাইম মিনিস্টার খালিদা অ্যান্ড শেখ হাসিনা ইন অ্যান ইভেন হ্যান্ডেড ম্যানার। জিয়াস হ্যারেস্ট ইজ সিন অ্যাজ এ লজিক্যাল নেক্সট টু দ্য শেখ হাসিনাস। এবং এখানে এরা বলছেন মানে এই ভদ্রলোকের মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে খালিদা জিয়া এবং শেখ হাসিনাকে সরানো প্রয়োজন ছিল। জিয়ার অ্যারেস্টটাও লজিক্যাল, শেখ হাসিনাকে সরিয়ে দেওয়াটাও লজিক্যাল, এবং বাংলাদেশের রাজনীতিতে এই দুই নারী থাকলে বাংলাদেশ এগোবে না, সেই রকমই মনে করেছেন মার্কিন এই কূটনীতিবিদ। এবং তিনি এক এক জায়গায় আবার এক এক রকম কথা বলেছেন এবং সবটাই তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে। তিনি বলেছেন অবিলম্বে যেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মিলিটারিকে কন্ট্রোল করে। কখনো এই -2 নীতিকে অ্যাকসেপ্ট করার জন্য তিনি বলেছেন এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের সংস্কারই আগে করা প্রয়োজন, পরে নির্বাচন। 2006-7 সালে আগে নির্বাচন করে ফেলা হয়, ফলে বাংলাদেশে পরবর্তীকালে শেখ হাসিনা আবার চলে আসেন। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আগে সংস্কার কমপ্লিট করা, পরে নির্বাচনের কথা ভাবা। তার টুইট আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন 2007-8 সালে যুক্তরাষ্ট্র যে ভুলটি করেছিল তা হলো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে সংস্কারগুলো মজবুত করার বদলে দ্রুত নির্বাচন করাতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা তাদের প্রস্থানটিকে সুগঠিত করতে গিয়ে সংস্কারগুলো তারা করেন না, ফলে বাংলাদেশ পরবর্তীকালে কিন্তু আরো একটি ফেল্ড স্টেটে পরিণত হয়। অর্থাৎ এই সকল মার্কিন কূটনীতিবিদদের সঙ্গে এই ইলিয়াসদের মতো ছবি, নেতাদের ছবি, সাংবাদিকদের ছবি এটা প্রমাণ করে যে এরা আসলে মার্কিন যে ডিপ স্টেটের চক্রান্ত, যে ভারতের দুই দিকে দুটো এমন রাষ্ট্র রাখো যে রাষ্ট্রগুলোকে তৈরি করলে ভারতকে চাপে রাখা যাবে, সেই কাজই কিন্তু এরা ক্রমাগত করে যাচ্ছে। পাকিস্তান কার্যত ফেল্ড একটা স্টেট, বাংলাদেশ অনেক বেশি স্টেবল ছিল, স্টেবিলাইজড একটা রাষ্ট্র ছিল যেখানে শেখ হাসিনা কন্ট্রোল করতেন। নির্বাচন হলে খালেদা জিয়া হয়তো জিততেন, ভারত বিরোধী তার স্ট্যান্ড ছিল। এই ধরনের জামাতিদের উত্থান কিন্তু সে সময়ও এতটা অ্যাগ্রেসিভ হয়েতে ছিল না, কিন্তু এই মুহূর্তে ডিপ স্টেট চক্রান্ত করে আগুন লাগিয়ে দাও, ভাঙচুর করো, বিমানবন্দর পুড়িয়ে দাও, বন্দরকে উড়িয়ে দাও, এই যে কালচার বাংলাদেশে আমদানি করলো তা থেকে মুক্তি পাওয়া কিন্তু কার্যত বাংলাদেশের অসম্ভব বলে আমার মনে হয়। আর এই অবস্থায় দাঁড়িয়ে ছাত্র নেতাদেরকে টার্গেট করছে কেউ বা কারা করছে কেউ জানে না, গোয়েন্দারাও জানে না, পুলিশও জানে না, অথচ এই ছাত্র নেতা নেত্রীদের বাঁচাতেও তারা পারছে না। এক অদ্ভুত জটিলতা বাংলাদেশে, শুধুমাত্র সাফার করছে সাধারণ মানুষ। মোহাম্মদ ইউনূস আপনি শুনতে পাচ্ছেন কি? প্রশ্ন থেকেই গেল।